সামনেই রয়েছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। তো সেই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার বাংলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার আগে অবশ্যই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রী করে যাওয়া দরকার, সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে কিন্তু করতেই হবে প্রশ্নগুলো, ঠিক আছে? তো কী কী প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তোমরা এগুলির প্রস্তুতি পরীক্ষার আগে খুব ভালোভাবে করে নাও। প্রথমেই তোমাদের বলে দিই যে তোমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, সহায়ক পাঠ, হ্যাঁ, ভাষা সংস্কৃতি এবং প্রবন্ধ রচনা সমস্ত কিছু থেকেই কিন্তু সাজেশন আমি এখানে দিয়েছি এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের দিয়েছি। প্রশ্ন সংখ্যা একটু হলেও বেশি আছে, কারণ তোমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কিন্তু কোশ্চেনপত্র বা প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা হবে, কারণ তারা স্কুল নিজে বানাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু প্রশ্ন সংখ্যা বেশি রাখাই ভালো। তো দেখো কী কী প্রশ্ন পড়বে। প্রথম আসবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প। তো ছুটি গল্প থেকে কী কী প্রশ্ন করবে? প্রথম পড়বে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়? সাথে ওর সাথেই প্রশ্নটা দেবে যে কোন পরিস্থিতির বক্তা এইরূপ কথা বলেছিল। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন, মামা আমার ছুটি হয়েছে কি? প্রশ্ন হচ্ছে বক্তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। ৩ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিক মামা বিশ্বম্ভর বাবুর চরিত্র বিশ্লেষণ করো। এবং ৪ নম্বর প্রশ্ন তোমরা করবে, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, এ না। কে কখন একথা বলেছে, এই উক্তির মধ্য দিয়ে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন? ৫ নম্বর করবে ছুটি গল্পের নামকরণের সার্থকতা, যেটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। এই ৫টা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকেই করে রাখলেই হবে। চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা তেরেনাপোতা আবিষ্কার। এখান থেকেও আমি মাত্র ৫টা প্রশ্ন রেখেছি। তো কী কী প্রশ্ন দেখো। প্রথম করবে যে আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। এখানে আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? ২ নম্বর প্রশ্ন, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে আসতে দেখা যায়। ৩ নম্বর প্রশ্ন, তেরেনাপোতা আবিষ্কার গল্পে যামিনী বা কথকের চরিত্র বিশ্লেষণ করে, ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসে। ৪ নম্বর প্রশ্ন, তেরেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্পকথক ও তার ২ বন্ধুর গরুর গাড়িতে করে তেরেনাপোতা পৌঁছানোর ঘটনাটি বর্ণনা করো। ৫ নম্বর প্রশ্ন, মনে হবে তেরেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। একথা কার কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কী? আচ্ছা, এরপর আমরা যাব পরবর্তী অধ্যায়, ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা। তো এখান থেকে প্রশ্ন সংখ্যা আমি রেখেছি ৫টা। কী কী প্রশ্ন করবে? প্রথম, ভাব সম্মিলন কাকে বলে? সাথে করবে আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। ২ নম্বর, পাপ সুধাকর যত দুঃখ পেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। তো প্রশ্ন হচ্ছে যে সুধাকর শব্দের অর্থ কী? তাকে পাপী বলা হয়েছে কেন? সুধাকর কীভাবে রাধাকে দুঃখ দিয়েছিল? ৩ নম্বর প্রশ্ন, শীতের ওড়নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। তো প্রশ্ন হচ্ছে কৃষ্ণের প্রতি রাধার কোন মানসিকতার ভাব সম্মিলনের এই পদে ধরা পড়েছে তা অর্থসহ বুঝিয়ে দাও। ৪ নম্বর, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরে দেশে না পাঠাই। তো প্রশ্ন হচ্ছে কোন প্রসঙ্গে শ্রীমতী রাধিকা এই উক্তি করেছেন? এই উক্তির মাধ্যমে শ্রী রাধিকার কৃষ্ণ প্রেমের নিবিড়তা কতখানি প্রকাশ পেয়েছে? ৫ নম্বর প্রশ্ন তোমরা করবে, ভনয়ে বিদ্যাপতি সুনর বড় নারী, সুজন দুঃখ দিবস ২ ৪। তো এখানে প্রশ্ন হচ্ছে বড় নারী কাকে বলা হয়েছে, অংশটির মধ্য দিয়ে বিদ্যাপতি কি বলতে চেয়েছেন? ২+৩ থাকবে, ঠিক আছে? তার পরবর্তী অধ্যায় লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা। এখান থেকেও কিন্তু আমি ৫টা প্রশ্ন দিয়েছি, এগুলো কবিতা, ঠিক আছে? তো এখান থেকে দিয়েছি কী কী দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে যে লালন শাহের গানের জনপ্রিয়তার কারণ কী? ২ নম্বর প্রশ্ন, মানুষ ছেড়ে খেবারে তুই মূল হারাবি। তো এখানে প্রশ্ন হচ্ছে মানুষ ছেড়ে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, মূল হারানোর অর্থ কী? ৩ নম্বর প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি। অর্থ পরিস্ফুটন করো, লালন কেন মানুষকে সোনার মানুষ বলেছেন? ৪ নম্বর প্রশ্ন, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি। খেপারে কাকে বলা হয়েছে, কবিতাংশটির তাৎপর্য লেখো, ঠিক আছে? তো এই লাইনটাকে ধরে দুভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, আরেকটা ৫ নম্বরের ৫ এর দাগের প্রশ্ন করবে তোমরা যে মানুষ গুরু কৃপা হলে। তো প্রশ্ন হচ্ছে মানুষ গুরু কে? সে কিভাবে তার কৃপা ধন্য হওয়া সম্ভব বলে তুমি মনে করো? পরবর্তী কবিতা আসবো আমরা, জয় গোস্বামীর লেখা নুন কবিতা, ঠিক আছে? তো নুন থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি প্রত্যেকটা স্কুলেই। তো কী কী প্রশ্ন করবে? প্রথম প্রশ্ন করবে, জয় গোস্বামীর লেখা নুন কবিতায় নিম্নবিত্ত পরিবারে যে দুর্দশা চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় ব্যাখ্যা করো।
2 নম্বর প্রশ্ন, আমরা তো অল্পই খুশি, কি হবে দুঃখ করে, কারা কেন অল্প খুশি? এই মন্তব্যের আড়ালে থাকা নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার যে করুণ জীবন সংগ্রাম ও মনস্তত্ত্ব লুকিয়ে আছে তা ব্যাখ্যা করো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় স্কুলে আসতে দেখা যায়। 3 দাগের প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে চলেও না দিন, দিন চলে না বলতে কি বোঝানো হয়েছে? এই পরিস্থিতিতে বক্তাদের রাগের বহিঃপ্রকাশ এবং তাদের জীবন যন্ত্রণার যে ছবি কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, ফুল কি হবেই তাতে? তো প্রশ্ন হচ্ছে, গোলাপ চারা কিসের ইঙ্গিত বহন করে, কেনই বা তারা গোলাপ চারা কিনে আনে? এই প্রসঙ্গে তাদের মনের সংশয় ও সৌন্দর্য বোধের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন তোমরা করবে, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, করি কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। প্রশ্ন হচ্ছে, সারা পাড়া মাথায় করা বলতে কি বোঝানো হয়েছে? এই শুকনো ভাতে লবণের দাবি কার কাছে করা হয়েছে? এই দাবির যৌগিকতা ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবার হচ্ছে তোমাদের নাটক থেকে সাজেশন। নাটক থেকে তোমরা কি কি প্রশ্ন করবে দেখে নাও। তো আগুন বিজন ভট্টাচার্যের লেখা, এখান থেকে মাত্র 5টি প্রশ্ন রেখেছি, আশা করছি অনেক স্কুলে কমন পড়ে যাবে। তো কি কি প্রশ্ন করবে, লাইন তুলেই প্রশ্ন আসবে বেশিরভাগ। তো প্রথম প্রশ্ন তোমরা করবে যে, আগুন জ্বলছে আমাদের পেটে, উক্তিটির বক্তাকে, কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তিটির তাৎপর্য ও সমকালীন পরিস্থিতির পরিচয়। 2 নম্বর প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, প্রসঙ্গ উল্লেখ করো, রক্ষক কীভাবে ভক্ষক হয়ে উঠেছে তা আগুন নাটক অবলম্বনে লেখো। 3 দাগের প্রশ্ন, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গে এই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একাঙ্ক নাটক হিসাবে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এবার আমরা যাব সম্পূর্ণ সহায়ক পাঠের গুরুত্বপূর্ণ সাজেশন, যেখান থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে, ঠিক আছে। বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, এগুলোতে প্রত্যেকটা থেকে কিন্তু 5-6টা করে প্রশ্ন তোমাদের থাকবেই। তো বই কেনা, এখান থেকে দেখো তোমরা কি প্রশ্ন করবে। প্রথম করবে যে, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা দেখবার মতো ছিল। প্রশ্ন হচ্ছে, মার্ক টুয়েনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে যে, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন করবে যে, গল্পটা সকলেই জানেন, গল্পটি কী? গল্পটি উল্লেখের কারণ কী? 3 নম্বর প্রশ্ন করবে যে, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, উপায়টি সংক্ষেপে আলোচনা করো। এটাকেই আবার ঘুরিয়ে তোমাদের এভাবে দিতে পারে যে, চোখ বাড়াবার পন্থাটি কী? পন্থাটি সংক্ষেপে লেখো। অথবা কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে, অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, অসংখ্য ভুবন সৃষ্টির উপায় কী। 4 নম্বর প্রশ্ন তোমরা করবে যে, কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলে বোঝা যায়, এখানে কোন কথার উল্লেখ করা হয়েছে। এটাকে ঘুরিয়ে দেবে, আনাতোল আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, আনাতোল ফ্রান্স দুঃখ করে কি বলেছেন। আচ্ছা, এরপর হচ্ছে 5 দাগের প্রশ্ন তোমরা করবে যে, জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে। তো কারা কেন দেবভ্রষ্ট হবে, বক্তা কেন এরূপ মন্তব্য করেছেন বুঝিয়ে দাও। এবার আমরা আসবো আজব শহর কলকাতা, এখান থেকেও তোমাদেরকে 5টি প্রশ্ন আমি দেব। তো প্রথম প্রশ্ন তোমরা করবে, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল। সাথে করবে, দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন। 2 নম্বর প্রশ্ন করবে, হেলাই মক্কা করিলা জয়, কারা কীভাবে মক্কা জয় করেছেন। 3 দাগের প্রশ্ন করবে যে, এই হলো ফরাসি যাত্রার গুণ, বক্তা কে, ফরাসি যাত্রার কোন গুণের কথা এখানে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন তোমরা করবে, তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি, তুলসীদাসের উক্তিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। 5 নম্বর করবে, আমার মনে বড়ই আনন্দ হলো, বক্তার আনন্দের কারণ কি, লেখক শেষাংশে আর একদিন বলেছেন কেন। আচ্ছা, এরপর 25শে বৈশাখ থেকে তোমাদের জন্য প্রশ্ন রেখেছি 6টি, ঠিক আছে। তো 6টি প্রশ্ন দেখো কী কী। প্রথম সব লাইন তুলে বেশিরভাগ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নটরাজের নৃত্যভঙ্গি তুলনা করার কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর করবে, 25শে বৈশাখ প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন, তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন। 3 নম্বর করবে, কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়, এর কারণ কী। 4 নম্বর করবে, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন, অলৌকিক কর্মটি কী এবং তা অলৌকিক কেন। 5 নম্বর করবে, মৃত্যুর পর অজরামর হয়ে থাকবেন তার গানের জন্য, কোন কথা প্রসঙ্গে এবং কেন লেখক এরূপ মন্তব্য করেছে বুঝিয়ে দাও।
তিনিই বিশ্বকর্মা মহাত্মা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কে কাকে কেন মহাত্মা বিশ্বকর্মা বলেছেন, কীভাবে রবীন্দ্রনাথ আজ অমর হয়ে থাকবেন। আচ্ছা, এরপর আমরা যাব আড্ডাতে। আড্ডাতে দেখো, এবার তোমাদেরকে সব প্রশ্নগুলো আমি বলছি না, ঠিক আছে, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে অবশ্যই কী করো, স্ক্রিনশট নিয়ে নাও, অথবা প্রশ্নগুলো স্কিপ করে, ভিডিওটা স্কিপ করে তোমরা প্রশ্নগুলো লিখে নাও। তো আড্ডা দেখো, এখান থেকে আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলো। এখান থেকে তোমাদের মোট 7টি প্রশ্ন আছে, ঠিক আছে, 7টি প্রশ্ন তোমরা এখান থেকে করে নাও, আশা করবো এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আসছে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। এখান থেকে কয়েকটা অধ্যায় তোমাদের রয়েছে, যেমন প্রথমে রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। তো আধুনিক বাংলা সাহিত্যের ধারা কিন্তু একটু বেশি তোমাকে করতেই হবে, ঠিক আছে, কারণ এটা বোর্ডের প্রশ্ন হলে হয়তো তোমাকে করতে হতো না, কিন্তু এটা স্কুল থেকে করা হবে, তো সেক্ষেত্রে ভিন্ন স্কুলে ভিন্ন দিতেই পারে, ঠিক আছে। তো যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই এগুলো করে যাও, একটু দেখে নাও কী কী আছে, স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও খাতাতে। তো এগুলো করবে, ঠিক আছে। এখানে 12টি, 13, 14, 15টা প্রশ্ন আমি এইখান থেকে দিয়েছি, ঠিক আছে, একটু বেশি আছে, তাও করতে হবে। লৌকিক সাহিত্যের নানা দিক, এখান থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি। রূপকথা কাকে বলে, এর বৈশিষ্ট্য। ছড়া কাকে বলে, ছড়ার বৈশিষ্ট্য। এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বেশি আমি স্কুলে আসতে দেখেছি, এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বেশি দেয়। 3 নম্বর ধাঁধা কি, ধাঁধার বৈশিষ্ট্য লেখো, এটাও আসে। 4 নম্বর প্রবাদ ও প্রবচন কাকে বলে, প্রবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবার তোমাদের সকলেই যেটা প্রশ্ন, যে রচনা আমরা কোনগুলো করব। তো রচনার জন্য দেখো, তোমাদের আমি 9টা রচনা রেখেছি। প্রথম করবে তোমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলার উৎসব, বিশ্বস্নায়ন, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ দূষণ ও প্রতিকার, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলা ও বাঙালি, সবুজায়ন বনাম নগরায়ন, শিক্ষা বিস্তারে গণমাধ্যম। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ বাংলার সাজেশন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও, এবং তোমার প্রস্তুতি তুমি কতদূর পর্যন্ত প্রস্তুত করেছো, এবং যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো তোমাদের সঠিকভাবে এখনও পর্যন্ত প্রস্তুত হয়েছে কিনা সেটাও জানো। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই প্রশ্নটাকে তোমাদের সামনে আলোচনা করে তুলে ধরার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো।